ওভার দ্য ডিভাইন রিয়ালমের আজকের এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই তারা তিনজন অলরেডি একটা টেবিলের নিচে লুকিয়েছিল, কিন্তু তখনই সেখানে একটা স্ট্যাচু চলে আসে, আর যে কারণে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় আর এখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু ওই স্ট্যাচুটা আবারও তাদের সবার উপর অ্যাটাক করে দেয়, যে কারণে শাওলিন আর ওই যে মিনিস্টার আছে সে এক সাইডে গিয়ে পড়ে আর নিংচেন আলাদা সাইডে গিয়ে পড়ে। তখনই মাস্টার যখন এটা দেখতে পাই সে নিংচেনকে বাঁচানোর জন্য সে তার একটা স্পেল ইউজ করে, যে কারণে ওই স্ট্যাচুটা এক জায়গায় ফ্রিজ হয়ে যায়। আর নিংচেনকে বলে, বেটা তুই আমার মুখ কি দেখতেছিস, এখান থেকে পালা। আর নিংচেন এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই সে বলে এক সেকেন্ড। আর এটা বাবার সাথে সাথে সে সাইড থেকে একটা স্পেয়ার উঠিয়ে নেয় আর ওই স্পেয়ারের সাহায্যে ওই স্ট্যাচুর উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ওই স্ট্যাচুর স্ট্রেংথ এতটা বেশি ছিল যে নিংচেনের অ্যাটাক তার উপর কোনো কাজই করে না, এর সাথে তার স্পেয়ারই ভেঙে যায় আর নিংচেনের অবস্থাও খারাপ হয়ে যায়। এটা দেখে তখনই শাওলিন এসে নিংচেনকে হেসরাইতে একটা লুকানোর জায়গায় নিয়ে যায়। তখনই ওই যে স্ট্যাচুর ভিতরে ইভেল এনার্জি ছিল সে অনেক বেশি রেগে যে ডার্ক এনার্জি ইউজ করতে শুরু করে দেয়, যে কারণে মাস্টারও তার ডার্ক এনার্জির মধ্যে ফেসে যায়। আর কিন্তু তারপরও মাস্টার কোনোভাবে তার হাত থেকে ছুটে যায় আর তার 5 এলিমেন্টের মধ্যে থান্ডার স্পিয়ার টেকনিকটা ইউজ করে আর ওই স্ট্যাচুর উপর ইউজ করে দেয়, যে কারণে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় আর ওই মূর্তিটাও টুকরো টুকরো হয়ে যায়। এটা দেখে মাস্টার বাবু হয়তোবা সে জিতে গেছে আর তার ডিসেবলদেরকে বাইরে আসার জন্য বলে, কিন্তু সে তখনই তার হাতকে দেখতে পায় যেটা অলরেডি ওই ইভেল স্পিরিটের আন্ডারে চলে গিয়েছিল। তখনই এই রুমের ভিতরে অনেকগুলো ইভেল স্পিরিট আমরা দেখতে পাই আর একটা ইভেল স্পিরিট তো মাস্টারের ভিতরে চলে যায়, এর সাথে অন্যান্য যে ইভেল স্পিরিট করেছিল সেগুলো ঘরের বাইরে চলে যায়। শাওলিন এটা থেকে বুঝে যায় যে তাদের মাস্টার নয়, যে কারণে সে নিনচেনকে এখান থেকে পালানোর জন্য বলে। আর তারা 10 জন যখন এখান থেকে পালাতে যাবে ঠিক সেই টাইমে মাস্টার তার স্পেল দিয়ে তাদের দুজনকেই ফ্রিজ করে দেয়, এর সাথে তাদের ভিতর থেকে সে স্পেলটাও বাইরে বের করে আনে যেটা মাস্টার তাদেরকে প্রোটেক্ট করার জন্য দিয়েছিল। এখন তো ইভেল মাস্টার হয়ে গেছে। তারপর মাস্টার তাদের দুজনকে নিজের কাছে আনে আর তাদের মাথার উপর ধরে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে। আর আশেপাশে আমরা কিছু ইভেল স্পিরিটকেও দেখতে পাই যারা তাদের দুজনের ভিতরে ঢোকার চেষ্টা করতেছিল আর মাস্টার বের করতেছিল আমার এতদিনের সাধনা ফাইনালি সফল হতে চলেছে, আমি এই দুইটা ডিসেপলের মতো পারফেক্ট বডি আজ পর্যন্ত দেখিনি, আর আজকে সুযোগ যদি আমি হাতছাড়া করি তাহলে আমি কোনোদিনই ফিরে আসতে পারবো না। আর তখনই আমরা দেখি শাওলিনের বডি থেকে একটা ফক্স স্পিরিট বাইরে বেরিয়ে আসে আর মাস্টারকে কাউন্টার করার চেষ্টা করে, কিন্তু মাস্টার খুব সহজেই ওই ফক্স স্পিরিটটাকে ধরে ফেলে, যে কারণে ওই ফক্স স্পিরিটটা ছোট্ট একটা ফক্সের এনার্জিতে কনভার্ট হয়ে যায় আর এখান থেকে একটা আন্ডারগ্রাউন্ড ডেমনের কাছে চলে যায়, যেটাও একটা ফক্স ছিল। এটা মেবি 9 টেল ফক্স, আমি এখনো শিওর না 9 টেল ফক্সই হবে এটা। কোনোদিকে আমরা দেখতে পাই মাস্টারের এত অত্যাচারের কারণে শাওলিন আর নিনচেন অলরেডি অজ্ঞান হয়ে গেছে। তখনই মাস্টার তাদের দুজনকে এখান থেকে ফেলে দিয়ে ওই মিনিস্টারের কাছে চলে যায় আর বলতে থাকে, শোনো আমি ওই ইভিল স্পিরিটটাকে এখান থেকে ভাগিয়ে দিয়েছি, যে কারণে তুমি তোমার কাজ করে ফেলো। এটা দেখে সেও বলে আচ্ছা ঠিক আছে। তখনই সে নিনচেন আর শাওলিনকে দেখতে পাই যারা অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা যখন মাস্টার দেখতে পাই তখনই সে বলে এগুলো হলো আমার ডিসেপল, তাদের বডি থেকে যখন ইভিল এনার্জি বের হয়ে যাবে তখন তারা নিজে থেকে ঠিক হয়ে যাবে। তখনই আমরা দেখতে পাই মাস্টারের ভিতর থেকে কোনো একটা জিনিস তার হাত বের করেছে আর দেখতে দেখতে মাস্টারের উপর ওই ইভিল স্পিরিট আবারও হাবি হয়ে যায় আর তার পুরো বডিকেই নষ্ট করে দেয় আর তার বডি থেকে অন্য একটা ডেমন বাইরে বের হয়ে আসতে শুরু করে দেয়। এটা দেখে তো ওই মিনিস্টার তাড়াতাড়ি করে ভয়ের কারণে ওই ঘর থেকে কোনো রকমে বাইরে বেরিয়ে আসে। তখনই আমরা দেখতে পাই একটা ডিপ এন্ড্রেলাম, যেটার মধ্যে আমরা আরো একটা নতুন এনার্জি দেখতে পাই যেটা এখন আপাতত কোথাও যাচ্ছিল। তারপরে মাস্টারকে আবারও দেখানো যে কমপ্লিটলি ওই ইভেল এনার্জির কন্ট্রোলে চলে গিয়েছিল। তখনই সে শাওলিনকে টার্গেট করে ফেলে তাকে মারার ঠিক সেই টাইমে ওই ডিভাইন এনার্জিটা সরাসরি নিংচেনের কাছে চলে আসে আর তার বডির ভিতরে চলে যায়। আর এটার কারণে নিংচেন কিছু মেমোরিও দেখতে পায় আগে। এর সাথে এখানে একজন লেডিকেও দেখানো, যে লেডিকে মুচের মাঝে মধ্যে তার স্বপ্নেই দেখতে পাই, যেখানে ওই লেডি বলতাছিল নিংচেনকে তার স্টড রেডি করার জন্য। তখনই আমরা সেখানে আরো কিছু ডিসেপলকে দেখতে পাই, যে সকল ডিসেপলগুলোর মধ্যে নিংচেন ছিল বেস্ট। তখনই নিংচেন তার স্টডের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মাস্টারের কাছে যাচ্ছিল, মানে ওই লেডিটাই ছিল নিংচেনের মাস্টার। কিন্তু তখনই নিংচেনের উপর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক হয়, যে কারণে নিংচেনের বডি থেকে তার সোলি বাইরে বের হয়ে যায়। ঠিক সে টাইমে এখান থেকেই মানে যে ফ্ল্যাশব্যাকটা আছে আর যে মেমোরিটা আছে ওইটা শেষ হয়ে যায় আর নিংচেনের চোখ খুলে যায়। তখনই নিংচেন দেখতে পাই যে তার মাস্টার যে শাওলিনকে মারার জন্য যাইতাছিল, কিন্তু নিংচেন তার একটা স্ল্যাশ অ্যাটাকের মাধ্যমে তার মাস্টারকে মেরে ফেলে। তারপরে মাস্টার এখান থেকে একটা কপার কয়েন বাইরে বেরিয়ে আসে, যেটা নিংচেন উঠে নেয় আর বাইরের দিকে চলে যায়, যেখানে ওই কপার কয়েনটার সাহায্যে চাঁদকে দেখে আর ভাবতে থাকে যে এই
ওয়ার্ল্ডের মধ্যেও কি একজন লোকের সেম সেম নাম হয়ে থাকে নাকি? আসলে এরকম তো হওয়ার কারণ হলো নিংচেনের যে নতুন স্পিরিট আছে ওইটা নিংচেনের বডিতে ঢুকে গিয়েছিল, যে কারণে নিংচেন ভাবতেছিল যে সে আগেও একবার জন্ম নিয়েছে, এই বডিতে সে রিনকার্নেট হয়েছে। আর সে এটাও বলতেছিল যে তার লেভেল হয়তো বা এখন কত হতে পারে। তখনই সে শাওলিনকে দেখতে পায়, যাকে ঠিক করার জন্য সে একটা স্পেলের ইউজ করে, যে কারণে শাওলিন আপাতত ঠিক হয়ে যায় আর তার চোখ খুলে সে নিংচেনকে তার সামনে দেখতে পায়। তারপর সিমশিপটার আমাদেরকে একটা ব্যাম্বো ফরেস্ট দেখানো হয়, যেখানে কেউ একজন তার একটা ছাতার সাহায্যে এখান থেকে যাচ্ছিল, কিন্তু তখনই কয়েকজন অ্যাসাসিন আসে তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ছাতাওয়ালা মেয়েটা খুব সহজেই প্রত্যেকটা অ্যাসাসিনকে হারিয়ে দেয় আর বলতে থাকে তোমরা এত বেশি দুর্বল হবে আমি কখনো ভাবিনি। তখনই একজন অ্যাসাসিন ওই মেয়েটাকে বলে যে তুমি যে লেডির কারণে ওই যাও সেক্টে আবার ফিরে যাচ্ছ, সেখানে ওই লেডিকে অলরেডি মেরে ফেলা হয়েছে। আসলে সে এখানে ওই যে প্রথম আমাদেরকে একজন লেডি কুইনকে দেখানো হয়েছে যাকে সবাই মিলে ধোকা দিয়ে মেরে ফেলেছে তারই মেয়ে, আর এটাই হলো প্রিন্সেস জাও রিয়ালামের, আর তার নাম হলো জাও জিঙ্গার। তখনই সেখানে আরো অনেক অ্যাসাসিন চলে আসে যারা সবাই মিলে জাও জিঙ্গারের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জাও জিঙ্গার তার অ্যামব্রেলার সাহায্যে খুব সহজে ডিফেন্ড করতে শুরু করে দেয়। তখনই সে অনেকগুলা ব্যাম্বু উঠিয়ে নেয় আর বাঁশ দিয়ে ওই অ্যাসাসিন গুলাকে বাঁশ দিতে থাকে। তারপরে আমরা দেখতে পাই প্রিন্সেস সবাইকে বাঁশ দেওয়ার পর আরো একটা নতুন বাঁশের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিল মম আপনার উপর যারা অত্যাচার করেছে আর আপনাকে যারা মেরেছে তাদের উপর আমি প্রতিশোধ নিব, আমি অনেক তাড়াতাড়ি ফিরে আসছি। তারপরে সিমা আমাদেরকে একটা ঘর দেখানো হয়েছে, ঘরের ভিতরে নিংচেন আর শাওলিন ছিল, আর শাওলিন যুদ্ধ এখনো পর্যন্ত অজ্ঞান ছিল, কিন্তু সে যখন চোখ খুলে তখন সে দেখতে পাই নিংচেন সামনে বসে আছে আর সে কিছু একটা বাড়ানোর চেষ্টা করতেছে। তখনই আমরা জানতে পারি নিংচেন আসলে শাওলিনের জন্য একটা মেডিসিন তৈরি করছে। তখনই নিংচেন তার মেডিসিন শাওলিনকে দিয়ে দেয় নেওয়ার জন্য মেডিসিনটা। তখনই সে ওই মেডিসিনের ওয়েস্টগুলা বাইরে ফেলানোর জন্য চলে যায়। তখনই শাওলিন ভাবতে থাকে যে সিনিয়রের মধ্যে কিছু আলাদা আলাদা ভাব দেখা যাচ্ছে, মনে হচ্ছে সিনিয়র আগের থেকে বেশি ম্যাচুর হয়ে গেছে। তখনই সে নিংচেনকে বলে সিনিয়র আপনাকে অনেক বেশি ধন্যবাদ, আমি আপনাকে এত বেশি বিরক্ত করছি কিন্তু তারপরও আপনি আমাকে কখনোই বিপদে একা ফেলে আসেননি, আপনার জন্য আমরা বেঁচে গেছি, কিন্তু আপনি কি আমাদেরকে এটা বলতে পারেন আমরা কিভাবে বেঁচে গেছি? এটা শুনে নিংচেন বলে মেবি আমাদের লাক ভালো ছিল। এর সাথে নিংচেন এটাও বলে যে আমার মনে হচ্ছে আমি আমার জীবনের অনেক কিছু ভুলে গেছি, কিন্তু তার সাথে আমার জীবনে আরো অনেক কিছু এরকম মনে হচ্ছে যেগুলো আমি আগে ভুলে গিয়েছিলাম। এটা শুনে শাওলিন জিজ্ঞেস করে আপনার কি এরকম নতুন মনে হচ্ছে? এটার উত্তরে নিংচেন বলে আমি একটা ডিভাইন রিয়ালাম দেখতে পাই, যেখানে আমি কিছু ডিসেবল প্লাস মাস্টারকেও দেখতে পাই, আর আমার এতটুকু মনে হচ্ছে যে আমার মাস্টারে আমাকে মেরে ফেলেছিল। তখনই শাওলিন বলে আচ্ছা সিনিয়র আপনি কি আমাকে কখন হার্ট করবেন? এটা শুনে নিংচেন বলে আমি তোমাকে হার্ট করতে কেন যাব? এটা শুনে শাওলিন বলে কেন জানি আমার ফিল হচ্ছে আপনি আমার আগের সিনিয়র না। এটা শুনে নিংচেন শাওলিনকে এমন এমন কিছু কথা বলে যে কথাগুলো শাওলিন আর নিংচেন প্লাস মাস্টারই জানতো, কিন্তু তারপরে শাওলিন নিংচেনের উপর বিশ্বাস করতে পারতেছিল না। তখনই এটা বুঝতে পেরে নিংচেন বলে কেউ ডিভাইন রিয়ালামে মারা যাওয়ার পর কেউ তার বাইরে আর রিনকার্নেট হতে পারে না, কিন্তু আমি কিভাবে জানি জাও স্টেটে এসে আবার রিনকার্নেট হয়ে গেছি? এটার কারণ স্বরূপ হতে পারে জাও স্টেট অথবা আমার মধ্যে কোনো না কোনো কানেকশন আছে, কিন্তু তারপরও আমি যেহেতু তোমার সিনিয়র ব্রাদার তাই আমি সবসময় তোমার সিনিয়র ব্রাদার হয়েই থাকতে চাই। এত কথা শোনার পর শাওলিনেরও বিশ্বাস হতে শুরু করে দেয় এটাই তার সিনিয়র ব্রাদার। তারপর শিপটার আমাদেরকে প্যালেসের সিম দেখানো হয়, যেখানে আপাতত জিঙ্গার পৌঁছে গিয়েছিল, কিন্তু কিছু গার্ড এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছিল যারা জিঙ্গারকে দেখে প্রথমে চিনতে পারে না, যে কারণে তারা এখান থেকে তাকে চলে যাওয়ার জন্য বলে। কিন্তু জিঙ্গার যখন তার ফেসের সামনে থেকে তার ছাতা সরায় তখনই তারা চিনে যায় আর বুঝে যায় যে এটাই তাদের প্রিন্সেস, যে কারণে তারাও গ্রিট করে প্রিন্সেসকে। এর সাথে জিঙ্গারও তার মায়ের রুমের সামনে চলে যায় আর বলে থাকে আমি আপনার প্রতিশোধ নিশ্চয়ই নিব, যদি আমি এই প্রতিশোধ না নিতে পারি তাহলে আমার পুরো জীবনই ব্যর্থ যাবে। তারপর আবারও সিমশিপটা আর আমাদেরকে ওই ঘরটা আবার দেখানো যে এটার মধ্যে নিংচেন আর শাওলিন ছিল, যেখানে শাওলিন বলতেছিল সিনিয়র ব্রাদার আমার মনে হয় আমাদেরকে আবারও আমাদের সিটিতে ফিরে যাওয়া উচিত, যেখানে আমরা আমাদের জীবনকে খুব ভালো করে কাটাতে পারবো। তখনই নিংচেন বলে জাও স্টেট কত বেশি অদ্ভুত, এখানে লোক মারা যাচ্ছে কিন্তু তারপরও তাদের স্পিরিট এখান থেকে গায়েব হয়ে চলে যাচ্ছে না, কিন্তু যে কারণে এই স্টেটের ভিতরে যে সাধারণ মানুষ আছে তারাও অনেক বেশি করে মারা যাচ্ছে এই নতুন স্পিরিট খোলার কারণে। তখনই শাওলিন বলে যে কেউ তো ডিপেন্ড রিয়ালামের বাইরে আবারও রিসারেক্ট বা রিনকার্নেট হতে পারে না, কিন্তু আমার মনে হয় সে যদি তার লেভেলকে পুরোপুরিভাবে ব্রেকডাউন করতে পারে তাহলে মনে হয় এটা হতে পারে। তারপর আমাদেরকে আরো একটা সিন দেখানো হয় যেখানে একজন জেনারেল কাছে আরো একটা স্পিরিট আসে আর সে জেনারেলের স্পিরিটকে সাথে নিয়ে চলে যায়।
আর এই সব কিছু তো নিনচেন এক জায়গায় বসে বসে বুঝে যাচ্ছিল। তখনই নিনচেন বললে, আমার মনে হয় এই শহরটা ছাড়া এতটাও সহজ হবে না। তারপরে সিমে আমাদেরকে আর একজন বড় লোককে দেখানো যে তার বাড়িতেই ছিল আপাতত। তখনই সেখানে জিঙ্গার চলে আসে, যাকে দেখে ওই বুড়ো লোকটা অনেকটাই অবাক হয়। তখনই জিঙ্গার বলে, মাস্টার আপনি তো অনেক বেশি চেঞ্জ হয়ে গেছেন, যেখানে আপনার চুল আগে কালো ছিল এখন তো সাদা হয়ে গেছে। এটা শুনে ওই মাস্টারও বলেছে, তুমি তো 3 বছর পরে এখানে আসছো, আর এমনি তো আমার পুরো জাউ স্টেটকে সামলাতে হয়, আর এটা তো হর্স ছিল। তখনই জিঙ্গার বলতে শুরু করে দেয়, আচ্ছা মাস্টার, আজ থেকে 20 দিন আগে যখন আমার মমকে মারা হয়েছিল তখন আপনি কি করছেন? আপনি চাইলে তো আটকাতে পারতেন না। এটা শুনে ওই বুড়ো লোকটা আবারও বলতে শুরু করে দেয়, এখানে বিজাটকে আনা হয়েছিল, যে কারণে আমি তখন কিছুই করতে পারিনি। এটা শুনে জিঙ্গার বলে, আচ্ছা এখন আমার সত্যি সত্যি মনে হচ্ছে আপনি বড় হয়ে গেছে। তারপরে সিমে আমাদেরকে জুইলিং এল্টারের সামনে সিন দেখানো হয়, যেখানে শাওলিন, নিনচেন আর ওই মিনিস্টার ছিল, যেখানে ওই মিনিস্টার শাওলিনকে আর নিনচেনকে কিছু টাকা দিয়ে বলে, তোমাদের মাস্টার যেহেতু মারা গিয়েছে তাই তোমরা এই টাকাগুলো নাও আর এখান থেকে তোমাদের সিটিতে আবারও ফেরত চলে যাও। তখনই নিনচেন ওই মিনিস্টারকে বলে, আচ্ছা আপনাকে আগের থেকে অনেক বেশি ক্লান্ত দেখাচ্ছে, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? এটা শুনে ওই মিনিস্টার বলতে শুরু করতেই, তোমার মাস্টার মারা যাওয়ার পরে আমি আরো কিছু সৈনিক পাঠিয়ে আরো একজন মাস্টারকে খুঁজে বের করার চেষ্টা করেছি, কারণ আমাদের এই সিটি এখনো পর্যন্ত অনেক বড় বিপদের মধ্যে আছে। কিন্তু আজ পর্যন্ত 15 দিন হয়ে গেল, কিন্তু তারপর আমরা এরকম কোনো মাস্টারকে খুঁজে পাইনি। তখনই নিনচেন বলে, আচ্ছা আপনি যেহেতু কাউকে খুঁজে পাচ্ছেনই না, তাহলে আমাকে আর একটা লাস্ট সুযোগ দিতে পারেন। এটা শুনে ওই মিনিস্টার বলে, তুমি তো দেখেছোই তোমার মাস্টারের সাথে কি হয়েছে, তো তুমি কেন তোমার জীবনের রিস্ক নিতে চাইতেছো? এটা শুনে নিনচেন বলে, আমি জানি যে এই সিটির মধ্যে আপাতত কি চলতেছে, কিন্তু কালকে রাত্রে আমি এমন একটা সিমও দেখেছি যেটা কালকে রাত্রে প্যালেসের ভিতরে ঘটেছে। আপনি সত্যি করে বলুন তো, কালকে প্যালেসের ভিতরে কেউ একজন কি মারা গিয়েছে? এটা শুনে তো ওই মিনিস্টার অনেক বেশি শক হয়ে যায় আর বলে, তুমি কিভাবে এটা জানো? এটা শুনে নিনচেন বলে, এটা তো আমার সিক্রেট, কিন্তু আপনি যদি আমাদেরকে আবারও নিয়োগ করান তাহলে আমি আপনাকে সবকিছু জানাবো পরবর্তীতে। এটা শুনে সে তাদের দুজনকে নিয়ে আবারও ওই জেনারেলের কাছে নিয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই ওই জেনারেলকে যেখানে মারা হয়েছিল সেখানকার জায়গা, তার আশেপাশে কিছু ব্লাডও ছড়িয়েছিল, কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই জেনারেলের মাথার মধ্যে কিছু অদ্ভুত ধরনের চিহ্ন ছিল। আর এই জেনারেলকে নিয়ে এই পর্যন্ত 5 জনকে এই অদ্ভুত চিহ্নের সাথে মারা হয়েছে। তখনই নিনচেন ওই মিনিস্টারকে জিজ্ঞেস করে, কালকে প্যালেসের মধ্যে কি হয়েছিল সবকিছু আমাকে খুলে বলুন। এটা শুনে ওই মিনিস্টার বলে, তুমি এত কথা জানি কি করবে, তুমি শুধু তোমার কাজ করো। এটা শুনে নিনচেন বলে, আচ্ছা তাই নাকি? আপনি যদি আমাকে সবকিছু না বলেন তাহলে এরকমও হতে পারে ওই স্পিরিটের নেক্সট টার্গেট আপনি হতে পারেন। এটা শুনে তো ওই মিনিস্টার অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তখনই সেখানে মাস্টার বিজার্ড চলে আসে। এটা থেকে ওই মিনিস্টার মাস্টার বিজার্ডকে গ্রিট করে আর বলে, সে এই অসময়ে এখানে কি করে? এটা শুনে বিজার্ড বলে, আমি এখানে আসছি এই জেনারেলের মৃত্যুর কারণে, আর আমার মনে হচ্ছে সেই ইভেল স্পিরিটের কারণে এখানে একজনের পর একজন মানুষ মারা যাচ্ছে। যদিও এটার কোনো প্রমাণ পাইনি এখনো পর্যন্ত, কিন্তু তারপরও মাস্টার বিজার্ড চারদিকে একটু বেশি ভালো করে অ্যানালাইজ করেন, তারপরে ওই জেনারেলের বডির মধ্যে আগুন লাগিয়ে দেয়, যেটা দেখে অনেকে অনেক বেশি ভয় পেয়ে যায় আর এখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। তখনই বিজার্ড বলে, আমার মনে হয় সেই ইভেল স্পিরিটের কারণে সে মারা যাচ্ছে, আর এটা বলে এখান থেকে সে আরো বেশি রিসার্চ করার জন্য এখান থেকে চলে যায়। তখনই শাওলিন এটা শুনে বলে, ওই বিজার্ড কোন স্পিরিটের কথা বলতেছে এখানে? এটা শুনে ওই মিনিস্টার বলে, আসলে এটা হলো একটা লাল পাখাওয়ালা একটা পাখি, যেটা একটা ডেমন, যেটা মাউন্টেন থেকে আসে। তখনই আমরা জিঙ্গারকে দেখতে পাই যে তাদের সবার সামনে চলে আসছিল। তখনই জিঙ্গার তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা সবাই এখানে একজুট হয়ে কি করতেছ? আর সে যখন তার সামনে থেকে তার ছাতাটা সরাই, শাওলিন তো তাকে দেখে চিনে ফেলে আর বুঝে যায় যে এটাই হলো জিঙ্গার। আর সে বলে শুরু করতে, সে তো অনেক দিন আগে এখান থেকে চলে গিয়েছিল, কিন্তু সে হঠাৎ করে এখানে কি করছে? আর জিঙ্গার যখন আস্তে আস্তে ওই ম্যানশনের ভিতরে যায়, সে যেতে ওই যে বডিটা আছে ওইটা ততক্ষণে ছাই হয়ে গিয়েছিল। তখনই ওই মিনিস্টার জিঙ্গারের কাছে যায় আর বলে, প্রিন্সেস আপনি ফিরে আসছেন, যে কারণে আমাদের চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। এটা শুনে জিঙ্গার বলে, আচ্ছা তাই নাকি? 20 দিন আগে যখন আমাদের প্যালেসের উপর অ্যাটাক হয়েছিল তখন তুমি কি করতেছিলে? আর তুমি তাড়াতাড়ি সবকিছু আমাকে খুলে বলো। এটা শুনে ওই মিনিস্টার বলে, আমি বাধ্য ছিলাম, আমি কোনো কিছু করতে পারতাছিলাম না তখন। এটা শুনে তো জিঙ্গারের অনেক বেশি রাগ উঠতেছিল, কিন্তু তারপরও সে কিছুই বলে না। এর সাথে ওই মিনিস্টার বলে, কয়েক বছর যাবত আমাদের যে জাউ স্টেট আছে এটা যুদ্ধের মধ্যে শুধু হেরেই যাচ্ছে, তাই আমরা এবার মনে করেছিলাম লেডি শেংচি হয়তো বা আমাদেরকে প্রোটেক্ট করার জন্য তার রুমের বাইরে আসবে, কিন্তু এম্পায়ার যখন থেকে মারা গিয়েছিল তখন থেকে সে তার রুম থেকে বাইরে বেরিয়ে আসেনি, যেটা থেকে মনে হচ্ছিল যে সে আমাদের এই জাউ স্টেটের কোনো পরোয়াই করেনি, যে কারণে আমরা তাকে কেন আমাদের এম্পায়ার মানবো। এটা শুনে জিঞ্জার বলে, আমার মা তো শুধু নিজের মতো করে এই রাজ্যকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছিল। এটা শুনে ওই মিনিস্টার বলে,
তাহলে আমরা তো এটা সম্পর্কে কিছুই জানতাম না, তাহলে আমরা কিভাবে বুঝবো? এটা শুনে আবারও জিঙ্গার বলে, আচ্ছা তোমরা যেহেতু সত্যিটা জানতেই না, তাহলে তোমাদেরকে এই সাহস কে দিয়েছে যে তোমরা এটা ডিসাইড করো যে আমার মাকে মেরে ফেলাই বেশি হবে? এটা শুনে তো ওই মিনিস্টার আবারও বলতে শুরু করে দেয়, আচ্ছা যদি এতটাই বেশি পরোয়া থাকে তাহলে তুমি কোথায় ছিলে? তুমি এতদিন কেন লুকিয়েছিলে? তুমি আসতে বাঁচানোর জন্য। তোমার সামনে আমাদের স্টেট আস্তে আস্তে দুর্বল হচ্ছিল। তুমি জানো আমাদের সর্বপ্রথম ফাইট হয়েছিল জেনি স্টেটের সাথে, যেখানেও আমরা খুব খারাপভাবে হেরে গিয়েছিলাম। আর এরকমই আরও অনেক ফাইটের মধ্যে আমরা হেরে গিয়েছিলাম। তার উপর এটারই সুযোগ নিয়েছিল মাউন্ট স্টেট উলারা, যে কারণে আমাদের অনেক বেশি সোলজার মারা গিয়েছে আর আমরা আমাদের কান্ট্রির অনেকগুলো জায়গা হারিয়ে ফেলেছি। আর তুমি জানো এইসব কবে থেকে শুরু হচ্ছিল? এই সব কিছু 3 বছর আগে থেকে শুরু হয়ে গিয়েছিল। আর তুমি এতদিন পরে এসে আমাদেরকে জিজ্ঞেস করতেছো কোনটা ভুল আর কোনটা সঠিক। এটা শুনে জিঙ্গার তখনই জিজ্ঞেস করে, আচ্ছা তাই নাকি? তাহলে তুমি বলো আমার মার বডি কোথায়, ডেড বডি? এটা শুনে ওই মিনিস্টার বলে, ওই দিন ওই প্যালেস থেকে কেউই বেঁচে ফিরে আসতে পারেনি আর তাদের বডিও পাওয়া যায়নি। এটা শুনে তো জিঙ্গার অনেক বেশি রাগ উঠতেছিল, কিন্তু তারপরও সে কিছুই বলে না আর বলে, মিনিস্টার তুমি অনেক ভালো কাজ করেছো। আর এটা বলে সে এখান থেকে চলে যেতে যাবে, ঠিক সেই টাইমে সে নিমচেনকেও দেখতে পায়, কিন্তু তারপরও সে এখান থেকে চলে যায়। তখনই ওই মিনিস্টার নিমচেনকে দেখে আর বলে, তোমাকে তোমার টাকা তো দিয়ে দেওয়া হয়েছে, যে কারণে তুমি এখান থেকে আপাতত চলে যাও। তখনই সেখানে একজন লোক দৌড়ে আসে আর নিমচেনকে বলে, তুমি কি একজন তাও আর্টিস্ট? আর এটা ছিল একটা প্রিন্স। আমি এ পর্যন্ত অনেক লোকের সাথে দেখা করেছি, কিন্তু কেউই আমার এই অসুখ ভালো করতে পারেনি। তুমি কি পারবে আমাকে ঠিক করতে? আমি এ পর্যন্ত সফলতা খুঁজে পাইনি। তুমি কি চাও আমাদের সাথে যাওয়ার জন্য? আসলে আসল সমস্যা তার ছিল না, সমস্যাটা হচ্ছিল তার ওয়াইফের, যে কারণে তখনই ওই মিনিস্টার বলে, তোমার ওয়াইফ তো ওই যাও জিঙ্গারের জন্য কাজ করতো, তো জিঙ্গার তো এখন ফিরে আসছে, তাহলে তুমি তোমার ওয়াইফকে জিঙ্গারের কাছেই দিয়ে দাও। তখনই নিমচেন বলে, আচ্ছা এটা কোনো সমস্যা না, আমি যাব তোমার সাথে। তারপরে নিমচেন ওই লোকটার সাথে শিশন প্যালেসের মধ্যে চলে যায়, যেখানে অলরেডি আরো একজন চলে আসছিল তার ওয়াইফকে ঠিক করার জন্য। কিন্তু ওই লোকটার তো কোনো নলেজই ছিল না এই সম্পর্কে, সে শুধু বান্দরামি করতেছিল, যে কারণে যে ওই লোকটার ওয়াইফ আছে সে খুব সহজে এই লোকটার 12টা বাজায় দেয়। তখনই ওই লোকটা নিমচেন আর শাওলিনকে নিয়ে তার ওয়াইফের সামনে চলে যায়। আসলে ওই লোকটার নাম হলো প্রিন্স শাও আর তার ওয়াইফের নাম হলো টেঙ্গিউ। তখন টেঙ্গিউ নিমচেনকে দেখতে পায় আর বলে যে, এখন আবার কাকে নিয়ে আসছো আমাকে বিরক্ত করার জন্য? এটা তো অনেক বেশি বাচ্চা দেখাচ্ছে। তখনই নিমচেন তার যে সিলভার কয়েন আছে ওইটা অনেক জোরে টেঙ্গির উপর মেরে দেয়, কিন্তু হার্ট করে না ওইটার সাহায্যে। এর সাথে নিমচেন বলে, আমার মনে হয় আপনার ওয়াইফ আগের থেকে এখন ভালো ফিল করতে থাকবে। তখনই ওই যে প্রিন্স সে বলতে থাকে, আমি ভাবিনি কখনো এত সহজে আমার কাজ হয়ে যাবে। যে কারণে ওই প্রিন্স এখন তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা এখন কি চাও? এটা শুনে নিমচেন বলে, আমাদের বেশি কিছুই চাওয়ার নেই, আপনি শুধু আমাদেরকে এখানে থাকার অনুমতি দিয়ে দেন। তারপর আমাদেরকে রাত্রের সিন দেখানো হয়, যেখানে নিমচেন অলরেডি টেঙ্গুর রুমে চলে গিয়েছিল আর তাকে দৌড়ে খাটের উপর বসে বলে, তুমি সরাসরি তোমার মাস্টার সম্পর্কে আমাকে বলতে শুরু করে দাও, কারণ আমি তোমার মাস্টারকে আজকে দেখেছিলাম। এটা শুনে তো টেঙ্গিও মজা নিতে শুরু করে দেয়। যে কারণে নিমচেন বলে, তুমি যদি ভালো না বলো তাহলে আমি প্রিন্সের কাছে চলে যাব আর আমি বলে দিব যে তুমি কেন এখন পর্যন্ত নাটক করতেছিলে অসুস্থ হওয়ার। তুমি তো কোনো অসুস্থই হও নাই, আর কোনো কিছু লুকানোর চেষ্টা করবে না। আর যদি লুকানোর চেষ্টা করো তাহলে কিন্তু তোমার খবর আছে। আর আমি সব জানতে চাই 3 বছর আগে আসলে এখানে কি হয়েছিল আর তোমার মাস্টার এখন কি করতে চায়। এর সাথে আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়।